রাত তখন 12:47। শহর জীবন্ত ছিল, কিন্তু কেউ জেগে ছিল না। স্ট্রিট লাইট জ্বলছিল, কিন্তু রাস্তাগুলো খুব ফাঁকা আর ক্লান্ত মনে হচ্ছিল, যেন শহরও আচ্ছন্ন হয়ে পড়েছে। কর্পোরেট বিল্ডিংয়ের 9 নম্বর ফ্লোরে শুধু একটাই অফিস খোলা ছিল। বাকি সব ফ্লোরগুলো একদমই ফাঁকা ছিল, একদম ফাঁকা। রবি আর অমন কম্পিউটারের সামনে বসেছিল। কম্পিউটারের নীল আলোটা ওদের চোখের ওপর পড়ছিল, ওদের ক্লান্ত ভাবটা চোখে মুখে ফুটে উঠছিল। এসিটা লোতে চলছিল, কিবোর্ডে হালকা ক্লিক ক্লিক আওয়াজ হচ্ছিল। অফিসার কিছুই শোনা যাচ্ছিল না। মাসের শেষ অবধি ঠিক আছে, তারপর দেখা যাক। রোজ একই কথা বলা হয়, মাসের শেষ, পরের মাস, পরের অ্যাপ্রেজাল, তারপর আবার একটা ডেডলাইন চলে আসে। কখনো মনে হয় আমরা কি শুধু পেন্ডিং টাস্ক হয়ে থেকে গেছি? প্রেশার তো আছে বুঝতে পারছি, কিন্তু আর তো কোনো চয়েস নেই। কাজ না করলে সংসার কি করে চালাবো? চয়েস আছে, শুধু আমরা নিতেই ভয় পাই। রাত 1টা অবধি অফিসে বসে এক্সেল করা, এটা কি কোনো চয়েস? কখনো কখনো মনে হয় যে আমরা যে আলো বন্ধ হওয়ার পরেই আমরা দেখতে পাই, যেরকম দিন আমাদের জন্য তৈরি হয়নি। কমপ্লেন দিয়ে কাজ হবে না অমন। বিলস আসে, এক্সপেকটেশন রাখতে হয়, আর আমরা চুপচাপ শুধু কাজই করতে থাকি। কাল সকালে যখন মা বলবে না যে এত রাত অবধি জেগে আছিস কেন, তখন বলবো কোম্পানির ভূত মাথার উপর চেপে আছে। একটা ব্রেক নেওয়া যাক, মাথা কাজ করছে না। স্মোক। রবি শুধু মাথাটা নাড়ালো। ব্যালকনির দরজাটা খোলা ছিল, তখন বাইরের ঠান্ডা হাওয়া ভেতরে আসতে লাগলো। শহরটা যেন অনেক দূর মনে হচ্ছিল, মনে হচ্ছে যেন অন্য কোনো জগৎ। দুজনের সিগারেটটা জ্বালালো। ফ্লেম 1 সেকেন্ডের জন্য চমকালো, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। কখনো কখনো রাত এতটাই শান্ত মনে হয় যে মনে হয় যদি কেউ চিৎকারও করে, তারপরও সেই গলার আওয়াজ কেউই শুনতে পাবে না। রবি, ওই দেখ। রবিও দেখতে পেল একটা মেয়ে ব্যালকনিতে এদিক ওদিক পাইচারি করছিল, ফোনে কারোর সাথে কথা বলছিল। চিন্তিত লাগছিল। যদিও শুধু দাঁড়িয়েই থাকতো তাহলে মনে হয় নর্মাল মনে হতো, কিন্তু মাঝে মাঝে ও হাত নাড়াচ্ছিল, যেন কারোর সাথে ঝগড়া করছে। লেট নাইট ঝগড়া মনে হচ্ছে। বয়ফ্রেন্ড হবে নাকি হাজব্যান্ড? রাত 1টার সময় কে শান্ত হয়ে থাকে? তারপর ওই মহিলাটা হঠাৎ করে থেমে গেল। ও ব্যালকনির রেলিংটাকে জোরে চেপে ধরল আর চিৎকার করল। শব্দটা পরিষ্কার আসছিল না, কিন্তু ওর টোনটা পরিষ্কার শোনা যাচ্ছিল। রাগ, কষ্ট, এরকম কিছু একটা মনে হচ্ছিল। ও বেশ ইন্টেন্স মনে হচ্ছে। হ্যাঁ, বেশ অদ্ভুত মনে হচ্ছে। কিরকম? রবি কিছুক্ষণ ধরে ওর দিকে তাকিয়েছিল। আরে ফোনে হয়তো ঝগড়া করছে, কিন্তু এমনভাবে রিয়াক্ট করছে। আমান আরেকবার সিগারেট টানলো, ব্যাপারটাকে হালকা করার জন্য বলল, আরে এত ভাবিস না তো, চল কাজটা শেষ করে নি। রবি সিগারেটটা নিভিয়ে দিল, কিন্তু ওর চোখ দুটো এখনো সামনের ওই ব্যালকনির দিকেই ছিল। আর এদিকে ওই মহিলাটা ফোনে কথা বলেই যাচ্ছিল, ওর গলার স্বর কাঁপছিল। হ্যান্ডেল করতে পারবে না? তুমি কিভাবে কথা বলছো আমার সাথে? প্লিজ, এইভাবে চিৎকার করলে কিছু চেঞ্জ হয়ে যাবে না। তুমি বলছো একদম চেঁচাবে না? আমি এখানে একা দাঁড়িয়ে আছি। দেখো, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা তোমার ছিল। আমি কি বলেছিলাম আমি এই সবের জন্য রেডি আছি? তাহলে যখন সবকিছু ঠিক ছিল তখন রেডি ছিলে কি? যখন প্রমিসেস এর কথা হতো তখন? প্রমিসেস তো হয়ই, রিয়েলিটি আলাদা হয়। আমি একা আছি, বুঝতে পারছো তুমি? একা। এখনো তো তুমি স্ট্রংই আছো, তুমি ম্যানেজ করতে পারবে। ম্যানেজ? তোমার কি মনে হয় এটা কোনো প্রজেক্ট যেটা কিনা আমি ম্যানেজ করে নেব? সবকিছুকে এতটা ইমোশনাল ভাবে দেখো না। শোনো, এইসব কন্টিনিউ করা আমার জন্য পসিবল নয়। আমি অলরেডি প্রেগনেন্ট। তোমার এগুলো আগে ভাবা উচিত ছিল। তুমি সত্যি এটা বলছো? রবি আর অমন চুপচাপ দাঁড়িয়েছিল। ওরা অফিসের ভেতরে ঢুকতেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ রাতের এই নিস্তব্ধতা ভেদ করে একটা চিৎকার ভেসে এলো। চিৎকারটা এত জোরে হলো যে দুজন ওখানেই দাঁড়িয়ে পড়ল। আমানের হাতটা দরজার হ্যান্ডেলের কাছে আটকে গেল। রবির শরীরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল।
দুজনে ঘাবড়ে গিয়ে সামনের ওই বিল্ডিংয়ের ব্যালকনির দিকে তাকিয়েছিল। ওই মেয়েটা তখন আর দাঁড়িয়েছিল না, ও ব্যালকনির ফ্লোরে বসে পড়েছিল, মাথাটা নিচু করেছিল, আর ওর শরীরটা কাঁপছিল। ও কাঁদছিল, জোরে জোরে নয়, কিন্তু এমনভাবে কাঁদছিল যেন মনের ভেতর কতটা কষ্ট লুকিয়ে রেখেছে। ফোন ওর হাত থেকে পড়ে গিয়ে পাশেই পড়েছিল। এ ভাই, শুনতে পেলি তুই? হ্যাঁ, মনে হচ্ছে মেয়েটা ঠিক নেই। এরকম চিৎকারটা নর্মাল মনে হচ্ছে না। আমাদের মাঝখানে ঢোকাটা ঠিক হবে না। মানে? আরে এত রাতেও একা এইভাবে কাঁদছে, আর আমরা কি করে জানবো যে কি চলছে? যে কলটা আমরা শুনতে পেলাম সেখানে তো ঠিক বলে মনে হচ্ছিল না। তাই জন্যই তো বলছি ওকে সাহায্য করা উচিত। তা না হলে অন্য কোনো সমস্যা আছে হয়তো। সমস্যা হোক বা যা কিছু, ও তো মানুষ বল, আর দেখে তো প্রেগনেন্ট মনে হচ্ছে। আর যদি আমরা যাই আর তারপর যদি কোনো গন্ডগোল হয় তখন? পুলিশ, কোর্ট কাছারি, তুই তো জানিস এগুলো কিরকম গন্ডগোলের। অমন কিছু একটা বলতে যাচ্ছিল, তারপরে চুপ করে গেল। কিন্তু ওই মেয়েটার দিকেই তাকিয়ে থাকলো। ও এখনো ব্যালকনিতে বসেই কাঁদছিল। যদি আমরা কিছু না করি, যদি মেয়েটা ভুল কিছু করে ফেলে তখন? এইসব দায়িত্ব আমরা নিতে পারবো না। শহরে রোজই এরকম কিছু না কিছু ঘটে থাকে, আমরা কি তাহলে এভাবেই দেখতে থাকবো? মেয়েটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, ওর পা দুটো কাঁপছিল। তারপর ও সোজা ব্যালকনি রেলিংয়ের দিকে যেতে লাগলো। রবি আর অমন ওই মেয়েটার দিকেই তাকিয়ে থাকলো। দুজনের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। ওদের চোখ দুটো যেন ওই মেয়েটার দিকেই তাকিয়ে থাকলো। বোঝার টাইমই পেল না যে মেয়েটি কি করতে চলেছে। ভাই, মেয়েটা কি করছে? ওই মেয়েটা রেলিংয়ের ওপরে ওঠার চেষ্টা করছিল। একটা হাত দিয়ে রেলিংটা ধরে আর একটা পা রেলিংয়ের ওপরে রাখলো। রবির গলাটা শুকিয়ে গেল। আমান, চিৎকার করবি না। জানি না ও কিরকম রিয়াক্ট করবে। আমান মুখ থেকে কোনো টু শব্দও করলো না। ও চিৎকার করতেই চাইছিল, ওকে আটকাতে চাইছিল, কিন্তু শব্দটা গলাতেই আটকে যায়। কিন্তু তারপর মেয়েটার পাটা ফসকে যায়, ও ব্যালেন্স হারিয়ে ফেলে, আর ও ব্যালকনিতে বসে পড়ে। ব্যালকনির ফ্লোরে জোরে আঘাত লাগে। ওরা দুজনেই খুব অবাক হয়ে যায়। ও শিট! ওদের দুজনে এরকমটাই মনে হয়েছিল, হয়তো সব শেষ। কিন্তু ঠিক পরের সেকেন্ডে মেয়েটা হালকা নড়ে উঠল। ও বেঁচে আছে। পড়ার পরে ওর নিঃশ্বাস পড়ছিল। ও সেখানেই পড়েছিল, ওর বডি যেন ওর সঙ্গ দিচ্ছে না। আমান রবির দিকে তাকালো, চোখে ভয় আর রাগ দুটোই ছিল। ভাই দেখ, ও আত্মহত্যা করার চেষ্টা করছিল, কিছু তো করতে হবে। রবি কোনো কথাই বলল না, শুধু মেয়েটার দিকে তাকিয়েছিল। চল, কিছু করা যাক। আমরা যদি চুপ থাকি না, তাহলে সারা জীবন আমাদের পস্তাতে হবে। রবি কিছু একটা বলতেই যাচ্ছিল, তখন ওই মেয়েটা আবার নড়ে উঠল। আস্তে আস্তে ও রেলিং ধরে উঠে দাঁড়ালো। ও টলমলো করতে করতে দাঁড়ালো। আমানের বুকটা ধরপড় করে উঠল। না না, আর না! ওই মেয়েটা রেলিংটা চেপে ধরল। এইবার ওর চোখে মুখে কোনো রাগ ছিল না, না চিৎকার, না কান্না, শুধু একটা অদ্ভুত শান্তি, যেন ও কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। রবি আর আমান দুজনেই একদম চুপ করেছিল। ওদের নিঃশ্বাস জোরে পড়ছিল। ওরা শুধু ওর দিকে তাকিয়েই ছিল, চোখের পাতা না ফেলেই। মেয়েটি আস্তে আস্তে রেলিংয়ের ওপরে উঠল। এইবার ওর পা স্লিপ করল না, ও সোজা দাঁড়িয়ে পড়ল রেলিংয়ের ওপরে। এক মুহূর্তের জন্য সবকিছু যেন শান্ত হয়ে গেল। তারপর ও সত্যিই ঝাঁপ দিল। আমান আর রবির মেয়েটার দিকে তাকিয়ে রইল। দুজনের কারোরই মাথা কাজ করছিল না। ওদের দুজনের কানে শুধু একটাই শব্দ ভেসে আসছিল, নিচে কিছু জোরে পড়ে যাওয়ার। ভাই, ও ও ঝাঁপ মারলো! রবি এক সেকেন্ডও ওয়েস্ট করলো না। চল, নিচে যাওয়া যাক, তাড়াতাড়ি। দুজনেই পালালো আর অফিস থেকে বেরিয়ে গিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলো। লিফটের জন্য অপেক্ষা করার সময় ছিল না। সিঁড়ি থেকে তারা দ্রুত নিচে নামলো। অফিস বিল্ডিংয়ের বাইরে বেরিয়েই ঠান্ডা হাওয়া তাদের গায়ে এসে ধাক্কা লাগলো, কিন্তু ওরা কিছু অনুভব করতে পারল না। মাঝরাত হয়ে গিয়েছিল, সারা রাস্তা ফাঁকা ছিল। স্ট্রিট লাইটের নিচে ওদের দৌড়ানোর ছায়াটা বাড়তে লাগলো। ওরা দুজনে কিছু না বলেই দৌড়তে লাগলো। নিঃশ্বাস প্রায় শেষ হয়ে গিয়েছিল, পা দুটো ব্যথা করছিল, কিন্তু ওরা থামতে পারছিল না। কিছুক্ষণের মধ্যে ওরা সামনের বিল্ডিংয়ের কাছে পৌঁছে গেল। দুজনেই ওই বিল্ডিংয়ের কম্পাউন্ডের ভেতরে ঢুকে গেল। বেশ গাঢ় অন্ধকার ছিল, শুধু কিছু স্ট্রিট লাইটের আলোই রাস্তায় পড়ছিল। রবি আর আমান এদিক ওদিক দৌড়তে লাগলো। প্রত্যেকটা জায়গায় দেখলো, সব জায়গায় খোঁজার চেষ্টা করলো, গাছের নিচে, পার্কিংয়ের কাছে, স্টেয়ারকেসের নিচে, কিন্তু কোথাও কিছু পায়নি। না কোনো বডি, না রক্ত, না ভিড়, যেন কিছু হয়ইনি।
ভাই, এটা কি করে হতে পারে? আমরা তো নিজের চোখেই দেখেছিলাম, তাই না? ও তো উপর থেকে ঝাঁপ দিয়েছিল। হ্যাঁ, আমিও দেখেছিলাম। দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল, যেন ওরা কনফার্ম হতে চাইছিল যে ওরা পাগল হয়নি। তারপর হঠাৎ করে ওরা কানে একটা সিটির আওয়াজ শুনতে পেল, এত জোরে যে ওরা দুজনে প্রায় ঘাবড়ে গেল। ওদের ঠিক পিছনে একজন গার্ড দাঁড়িয়েছিলেন। এই, কে তোমরা? এখানে কি করতে এসেছো? কি চাই তোমাদের? আমান আর রবি একদম ঘাবড়ে গেল। দাদা, ওই আমরা গার্ড ওদের কথা না শুনে রাগের মাথায় বলতে লাগলো, রাত্রেবেলা কম্পাউন্ডে ঢোকা বারণ। কি হচ্ছে কি এসব? রবি মনে সাহস নিয়ে সব কথা বলতে লাগলো। ব্যালকনি, চিৎকার, পড়ে যাওয়া, সবকিছু। ওর গলার স্বর কাঁপছিল। আমানও মাঝখানে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল। গার্ড চুপচাপ শুনতে লাগলো। অদ্ভুত ব্যাপার এটাই যে ওর চোখমুখে একটু আতঙ্কের ছাপ ছিল না। গার্ড ওদেরকে গেটের কাছে আসার জন্য ইশারা করলো। এদিকে এসো। দুজনে আস্তে আস্তে গার্ডের কাছে গেল। ওই মেয়েটা ফোনে ঝগড়া করছিল, তাই না? হ্যাঁ। জোরে চিৎকার করেছিল? হ্যাঁ, খুব জোরে। একবার রেলিংয়ে উঠেছিল, তারপর স্লিপ করে ব্যালকনিতে পড়ে গিয়েছিল। দুজনে একসাথেই বলে উঠল, হ্যাঁ, যখন আপনি সবই জানেন তখন আপনি কিছু করেননি কেন? পুলিশকে ডাকতে পারতেন। গার্ড ওর দিকে তাকিয়ে থাকলো। ওনার চোখ দুটো ক্লান্ত মনে হচ্ছিল। পুলিশ, ওই মেয়েটা এখান থেকে পড়ে যাওয়া, মরে যাওয়া, এই ঘটনাটা আজ থেকে প্রায় 8 বছর আগের। এক মুহূর্তের জন্য হলেও হাওয়া থমকে গেল। কি? সেদিনও ও ফোনে ঝগড়াই করছিল, আরও প্রেগনেন্টও ছিল, আর তারপরেও কেউ ওকে সাহায্য করতে আসেনি। গার্ড সোজা ওদের চোখের দিকে তাকিয়ে রইল। আজ ওকে কখনো কখনো দেখা যায়, মাঝে মধ্যে। রবি আর অমনের হাত পা ঠান্ডা হয়ে গেল। ওরা ভাবতে লাগলো যেন পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ওদের মাথার মধ্যে সেই সব সিনগুলো একসাথে চলতে লাগলো। চিৎকার, কান্না, পড়ে যাওয়া। রবি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বলতে পারল না। ওর মাথা ঘুরতে লাগলো আর ওখানেই মাটিতে পড়ে গেল। পরের দিন সকালবেলা অফিসে রবি আর আমান কেউই আসেনি। সবাই বলছিল রবি এখনো সেই রাতের কথাটা ভুলতে পারেনি। ও এখনো সেই চিৎকার শুনলে ঘুম থেকে উঠে পড়ে। আর আমান এই শহর ছেড়েই চলে গেল। কিছু ঘটনা বেশ অদ্ভুত হয়। সত্যিটা জেনে ফেলার পরেও সেখান থেকে পালিয়ে যাওয়াটা খুব মুশকিল হয়ে পড়ে। আর কিছু আত্মা সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও ওখানেই আটকে যায়। সেই রাতের অপেক্ষা করতে করতে যদি কেউ ওকে দেখে ফেলে। যদি আপনারও এরকম কোনো গল্প বা ঘটনা জানা থাকে, তাহলে আমাদের ইনস্টাগ্রামে লিখে পাঠান। আমরা সম্পূর্ণ চেষ্টা করব যাতে সেই গল্পটা আপনাদের সবার কাছে। ততক্ষণের জন্য ভয় পেতে থাকুন।